দর্শক, চ্যানেল আয়ের পর্দায় লিগ্যাল হেল্প উইথ পিয়া অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি পিয়া মায়ানিন এভরি উইক চেষ্টা করি এই প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হতে। সো থ্যাংক ইউ ভেরি মাচ সবাই যারা যারা টিউন ইন করেছেন, থ্যাংক ইউ আপনারা টিউন ইন করার জন্য। যে যেখানে আছেন, আশা করি পৃথিবীর যেই প্রান্তে আছেন আপনারা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। নিয়মিতভাবে আমার সাথে আছেন একজন গেস্ট, যারাই আসে সবই অভিজ্ঞ এবং কোয়ালিফাইড পিপল টু গিভ দি অ্যাডভাইস। তারপরে উই অলওয়েজ say to you, and I will say again, that যে অ্যাডভাইসগুলো দেওয়া হবে জেনারেল গাইডলাইন হিসেবে ধরে নেবেন, কারণ এই প্রোগ্রাম এমনই সেট আপ যে কনক্লুসিভ অ্যাডভাইস হয় না, কখনো হয় না। তো যাই হোক, চলুন পরিচয় হয়ে আমার আজকের অতিথির সাথে। আজকের অতিথি জহিরুদ্দিন ফ্রম ইয়োর রাইটস সলিসিটরস। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যে যেখানে চ্যানেলের প্রোগ্রাম দেখছেন, আশা রাখি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকেও আমরা সব দিনের মতো আপনাদের সামনে আনবো অনেক অনেক আপডেট। যতগুলো আপডেট আসলে প্রিপেয়ার করা হয় ততগুলো বলা হয় না। যদি আমরা আপডেট বলতে থাকি তখন আর আপনাদের কলও নিতে পারবো না, আর আপনাদের ইনকোয়ারিগুলো আমরা চেষ্টা করতে পারবো না। তো যাই হোক, যতটুকু সম্ভব আমরা আপডেট দিব। তার মাঝে অবশ্য জানবেন যে টিয়ার 1 এন্টারপ্রেনার রুট, ওইটাতে চেঞ্জ আসছে। এটা হলো big sort of immigration news আজ গতকালকে থেকে, from the 31st, গতকাল না, গত পরশু দিন থেকে। তারপরে আরও কিছু আমি কভার করতে চাচ্ছি about there has been a human rights on the UK human rights blog. There has been a damning sort of, sorry, UK Human Rights Watch, who is a leading independent organization, human rights, the defending human rights. একটা ড্যামিন রিপোর্ট এসেছে, স্যাড রিপোর্ট অ্যাকচুয়ালি অন বাংলাদেশ, হুইচ আই উড লাইক টু শেয়ার অ্যাজ ওয়েল। তারপরে আরও আছে আমি জানি আমার অতিথিও আপনাদের সাথে শেয়ার করবেন। উই উইল ট্রাই টু আনসার ফ্যামিলি ল কোয়েশ্চেন্স, এমপ্লয়মেন্ট ল কোয়েশ্চেন্স, প্লাস ইমিগ্রেশন কোয়েশ্চেন্স। তো আপনারা ফোন করুন, আমরা প্রস্তুত আছি। প্রথমে যাচ্ছি দেখি আমার অতিথির কাছে। ইজ দেয়ার এনিথিং ইউ ওয়ান্ট টু শেয়ার? প্রথমে আমি আমাদের ভিউয়ারদেরকে ইনফর্ম করতে চাই যে টিয়ার 1 এন্টারপ্রেনার ভিসাতে একটু চেঞ্জ আসছে। ওই চেঞ্জটা হচ্ছে যে এখন থেকে যখন আপনারা টিয়ার 1 অ্যাপ্লিকেশন করবেন, আপনার আগে কোনো একটা টেস্ট ছিল না। একটা টেস্ট, আপনার অ্যাপ্লিকেশনটা প্রসেসটা যখন কেস ওয়ার্কারে করবে তখন একটা টেস্টে পাস করতে হবে এইটা গ্রান্ট করার আগে। আর আরেকটা বেসিক চেঞ্জ হচ্ছে ওইটাতে যে আগে যখন অ্যাপ্লিকেশন করলে ওই আপনাদের যে ফান্ডটা অ্যাকাউন্টে শুধু অ্যাপ্লিকেশনের দিন থাকলেই যথেষ্ট ছিল, বাট এখন এই ফান্ডটা অল দ্য প্রসেস আপ টু দ্য অ্যাপ্লিকেশন থাকতে হবে। ইভেন দ্য ইউকে বর্ডার এজেন্সি আপনার অ্যাপ্লিকেশন গ্রান্ট হইলেও ইফ দে ওয়ান্ট, যে কোনো সময় আপনার কোয়েরি করে ফার্দার ডকুমেন্টস তারা চাইতে পারে। So basically they are tightening the Tier 1 process. They believe that it was misused by some people, so that's why they're bringing these changes. Yes, thank you, Mr. Uddin. Thank you. হ্যাঁ, তো যেটা আপনি বলছেন সেটা হচ্ছে what they are doing is they are making a genuine entrepreneur test. Yes. এখন টেস্ট করছেন by the backdrop of the immigration minister Mark Harper, ওনার যে statement দিয়েছেন, that's what he said. In fact, আমি যদি যাই the new the rules come under HC 943, আর ওখানে যে explanatory memorandum আছে, ওখানে তারা explanation দিয়েছেন যে why they have had to bring this set of new rules in, and it's pretty interesting. Usually ওই যে 21 days হাউস অফ পার্লামেন্টসের আগে ওইটাকে ডিসকাস করা হয়, সেটাও হয়নি, কারণ they were very very concerned about the abuse, আপনি যেরকম বলেছেন। আর আমি যদি I just want to read out one paragraph. First of all, they apologized that they couldn't actually go through the normal 21 দিনের যে প্রসেস, ওই প্রসেসটা হতে পারেনি। the changes আসছে কারণ একটা রেসপন্সিভ UKBA evidence পেয়েছে from organized criminality and abuse. Clear যে এই Tier 1 was used as a
there was a loophole. yeah. আর কি people used to lend each other 200,000 pounds আর ওই সেম মানি বুঝি রিসাইকেল হচ্ছে going to from one client to another and things like that. That's why যে আপনি বললেন that it has to be there all the time. তারপরে তারা সত্যিকারে চায় দেখতে যে এই যে মানি আপনারা দেখাবেন সেটা সত্যিকারে ইনভেস্ট হয়েছে আর 6 মাসের সময় দিবে ওই সময় 6 মাসের ভিতরে যদি ওগুলো ইনভেস্ট না হয় then obviously the red lights are going to alert. There was a surge of applications to tier 1. যাই হোক আমরা ওগুলি আরো বলবো না as time goes by. I think I welcome it. I think it's a good thing. Obviously we should always be aware of people abusing the system. চলে যাচ্ছি আমরা ফোন লাইনে দেখি ফোন লাইনে কেউ আছে কিনা হ্যালো ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমার একটা কোশ্চেন হচ্ছে আমি টায়ার 4 এ অ্যাপ্লিকেশন করেছিলাম 2nd of July 2011 তো এখনো পর্যন্ত কোনো ডিসিশন আসে নাই 2nd of July 2011 টিয়ার 4 অ্যাপ্লিকেশন করেছিলেন এক্সটেনশনের জন্য হ্যাঁ আচ্ছা সো হাউ আমি কিন্তু পর্যন্ত ক্লাসে কিন্তু অ্যাটেন্ড করিনি এটা যে কোনো পারপাসে তো সেই ক্ষেত্রে আমার যদি দেশে যাওয়া লাগে সামনে এখন কি করা উচিত আর B2 অথবা C1 লেভেল যদি আমার পাস করা থাকে ওটা কি দেশে গিয়ে যদি আমি দেশে যাই ওখান থেকে যদি অ্যাপ্লাই করি সো ওটা কি আমি মানে সাবমিট করতে পারবো কিনা ওখানে কি অ্যালাউ করবে এটা আচ্ছা প্রথম কি বলেছেন আপনি কি ক্লাসে যাননি বলেছেন আপনি যে এক্সটেনশনের অ্যাপ্লিকেশন হ্যালো জি অ্যাপ্লিকেশন যে করেছেন আপনার কি ওই ফি ওটা আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়েছে yeah okay so the application is processing now second part কি বললেন আপনি ক্লাসে যাননি নাকি এরকম আমি অ্যাটেন্ড করিনি ক্লাস এই পর্যন্ত আর কি প্রায় 20 months now pending okay so when you applied for extension are you enrolled in another college or on what I did enroll to another college যাই হোক I mean if you didn't attend college obviously that college you know now the college also has a duty to inform UKBA if you don't attend more than I think it's 10 days or something so আপনি যে নাম্বার বলেছেন অনেক হাই so if the UKBA যদি জানতে পারে বা the college যদি ইনফর্ম করে থাকে which they would have by now তখন there is a worry that your visa may be curtailed আপনার ভিসা কার্টেল হয়ে যেতে পারে আর আপনার অ্যাপ্লিকেশন যে প্রসেস হয়েছে সেটার প্রমাণ হলো গিয়ে ডেবিট হয়েছে আপনার মানি তারপর দেখি আমার অতিথি do you want to add anything to that I've got if I have this B2 level or C1 আচ্ছা ভাইয়া আমার একটা কোশ্চেন আছে আপনার কাছে আমার কোশ্চেন হচ্ছে আপনি কি এরপরে অ্যাড্রেস চেঞ্জ করছেন অ্যাপ্লিকেশনের পরে না কোনো কিছু চেঞ্জ করা হয়নি আমার বায়োমেট্রিক সব কিছু ছিল সব কিছু করা হয়েছিল ঠিকমতো যোগাযোগ করছিলাম এরা ওয়েট করতে বলছিল there is a delay আচ্ছা যেহেতু আপনার অ্যাপ্লিকেশনটা পেন্ডিং আছে এখনো ইউকে বর্ডার এজেন্সি আপনাকে আরেকটা কথা হচ্ছে আমার কোর্স শেষ হবে মেতে কোর্স May after next couple of months in May ওকে ভাই আমরা আপনার প্রশ্ন পেয়েছি সো আমরা এখন আপনাকে উত্তর দেব আরেকটা প্রশ্ন হচ্ছে আমার হ্যালো জি কেউ যদি কারো থেকে যদি B2 অথবা C1 লেভেল পাস থাকে তো ও যদি দেশে গিয়ে আবার ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে চায় সেই ক্ষেত্রে কি IELTS এর বদলে কি এটা ইউজ করা যাবে কিনা ওখানে আচ্ছা ঠিক আছে আমরা আপনার প্রশ্নগুলো পেয়েছি আপনি ফোন রেখে দিতে পারেন আমরা সেটা নিয়ে আলোচনা করছি আপনি শুনতে থাকুন ইনশাআল্লাহ আপনার উত্তর পাবেন নাও আপনি বলছেন যে যদি আপনার কথাই আপনি প্রথমে বলছিলেন আমি জানি না সেটা যদি আপনার কথা হয়ে থাকে এখানে যদি আপনার অ্যাপ্লিকেশন যদি রিফিউজ হয় তারপরে বাংলাদেশে গিয়ে B2 অথবা C1 করে ফ্রেশ অ্যাপ্লিকেশন করে আসতে আপনি you will need to because you have studied here আপনি যে কোর্স যে অ্যাটেন্ড করেননি আপনার যে ভিসা কার্টেল হতে পারে ওই সবগুলি আপনি কনসিডার করতে হবে it all depends on the outcome of your application আজকে এখন যদি ওই যে আপনি না যাওয়াতে যদি কার্টেল হয়ে যায় তখন তো there will be
different set of consequences for you. আর যদি ওটা এক্সটেনশন হয় তখন তো আর বাংলাদেশে গিয়ে ফ্রেশ করে আসতে হবে না। But সাধারণত general answer, if somebody is studying here, they will need to finish a course. একটা কোর্স শেষ করে অন্য কোর্স you need to show some progress. Whether you want to re-enter to study again or whether you reapply from here, আপনি academic progress দেখাতে হবে। So I think আপনার কাছে অনেকগুলো কোয়েশ্চেন আছে আর একটু জটিলও আছে, আপনি আপনার আশেপাশে যে কোনো লয়ারের সাথে যোগাযোগ করুন অথবা আমার সাথে বা এখানে আমার যে কোনো অতিথির সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের কন্ট্রোল রুমে যোগাযোগ করেন। চলে যাচ্ছি পরবর্তী কলার কাছে। হ্যালো, দুই একদিন আগে বোধহয় হিউম্যান রাইটস ওয়াচে একটা রিপোর্ট পাবলিশ করেছে যে on an article basically about the Bangladesh human rights situation. যেহেতু আমরা এই প্রোগ্রামে হিউম্যান রাইটস কভার করি যখনই we feel the need to, and human rights is an area that I feel very strongly for, and I wanted to share this data. Sad news, government backtracks on human rights. আমি কয়েক বছর আগে যখন I did a lot of research and I found out, you know, there are some really good things. যখন কাউকে বলি, even in the courts, you know, we do the asylum cases and the social what's the particular social group and things like that. And that case, the Pakistani case, the young girl in Pakistan. No, there was a BB case or something like that, or something very similar, where the women were abused because the men divorced them, and on the divorce, the men then painted them, saying that they have been adulterous and they have gone off with other men, and you know, things like that, and they got asylum. I'm not absolutely precise on the name. So এইভাবে বাংলাদেশে যখন একটা কেস চেষ্টা করা হয়েছিল, আমি শেষ করে নিচ্ছি, আপনি জানি আপনি আসতে চাচ্ছেন। বাংলাদেশে তখন the court said that no, Bangladesh situation is not like that. Bangladesh, there are laws for protecting women for domestic violence, and Bangladesh is supposedly a much better country for giving women's rights. But দেখা গেল যখন আমি তখনই রিসার্চ করলাম that in effect আছে তো there are many regulations because in particular ওই যে অ্যাসিড অ্যাটাক হতো উইমেনের উপরে, তারপর ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য ইনফ্যাক্ট রেফিউজি শেল্টারও আছে ঢাকাতে কয়েকটা for women, but in actual effect ওখানে there are not many women who can actually go there and use those facilities for corruption within them. তারপরে আরো আছে ওই যে legislation থাকা সত্ত্বেও they are not actually being used properly. They're not being implemented, that's the word. Absolutely not being done properly. এই রিপোর্টে যেটা দেখা আসছে that this situation is still same or very similar. Very little change has happened. ওই যে the extrajudicial killings যেগুলো হচ্ছে বাংলাদেশে, there is a slight improvement on, you know, the rapid action battalion. ওখানে there's a slight decrease. However, the actual picture, you know, the things happening, people disappearing, extrajudicial killing, the trials of mutineers of 2009 and trials of the war criminals and things like that, the questioning of the due process. আমি তো details এ বলতে পারবো না সবকিছু, এই সময় নাই. It's quite sad. The government যেটা বলেছিলেন that they will crack down on these things, it's not happening. বাংলাদেশে একটা পুলিশ স্টেশনে মাত্র 30 জন পুলিশ কনস্টেবল ইনক্লুডিং অফিসার থাকে, whereas they have to give service for around 150,000 people for each thana. And on top of 30 people, there is a problem for the communication, equipment, car, or the police to arrive. So most of on the rural and urban area, what happened, when there is incident, the police got the message after 24 hours, then police attend to that place after maybe 1.5 day or something most of the time. And most of the violation of human rights is not reported. And that's right. Compared to the first world country like UK and other country, আমাদের দেশের humanitarian situation really is a terrible situation. It is really. But good things, the one thing that most recently, couple of years before, the Human Rights Commission was appointed, Dr. Mizanur Rahman was appointed as a chairman.
and we are improving, but I feel really upset when I saw that the women various way, the financial reason, the Yes. insecurity, the you know that the in India only one rape allegation, whole India was Yes. rise up against him, and in the same time আমাদের দেশে রিপোর্টেড কেস ছিল অলমোস্ট 20। এখন যে আমাদের দেশের ভালো খারাপ দুইটার দায়িত্ব যখন পলিটিশিয়ানরা নেয়, এই খারাপের দায়িত্ব ওরা তাকেই নিতে হবে, জি। দে আর দ্য লিডিংস টু আস। Yes. তো হিউম্যান রাইটের সিচুয়েশন যতটুকুই রিপোর্টেড হয়, ওই রিপোর্টটা আমরা এই ইউরোপে বসে আমরা পড়াশোনা করি, শুধু রিপোর্টেড ইনসিডেন্ট, Yes. তাতেই আমরা শকড হয়ে যাই হ্যাঁ। যে হোয়াট ইজ গোয়িং অন দেয়ার অ্যান্ড হোয়াট ইজ দেয়ার। অ্যান্ড আফটার অল আমরা এখানে থাকলেও আমাদের তো মন প্রাণ ও আত্মা সব পড়ে জি। আছে দেশে। You see, what's really sad about this article is that it's pointing its finger at the government Yes. of Bangladesh, and even it's saying that the Rohingya je refugees ra ashchilo, boat load hoye oderke abar back government দিচ্ছিলেন and things like that. So there is no concept of human rights. It's not in reality. It's just a hypocrisy basically. What's sad is that when I was at university, I did developing countries and in my economics, and we were talking about discussing, as you said, first world, third world. ওই শব্দগুলো আমি ঘৃণা করি, আমি ইউজ করি না। ফার্স্ট ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ড বলতে কিছু নাই, ডেভেলপড কান্ট্রি এন্ড ডেভেলপিং কান্ট্রি, ওরা ডেভেলপ করছে। কিন্তু যখন এরকম ইটস সো স্যাড দ্যাট ওই ডেভেলপিং স্টেজ থেকে তো ইট মাস্ট ডেভেলপ, আর ওই যে the political instability and things like that, and when you see something sad like that, it really deflates you. তাই না? আচ্ছা, চলে যাচ্ছি আমরা, দেখি লাইনে হয়তো কেউ আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। আমি 10 ইয়ার্স এর অ্যাপ্লাই করেছি অগাস্ট এর 31 তারিখে। ক্যান ইউ হিয়ার মি? Yes, I can. কোন দিন হবে 10 ইয়ার্স? অ্যাপ্লাই করেছি। আমি মনে করেছিলাম যে আমার প্রিভিয়াসলি যারা আগে যারা অ্যাপ্লাই করেছে তারা আপনার ওই 2.5 মাস 3 মাসের ভিতরেই পেয়ে গিয়েছিল, যার কারণে আমি আমার ওয়াইফ ও লাইফ ইন দ্য ইউকে টেস্ট দিয়ে কমপ্লিট করলো। তারপরে আবার শুনতে পারলাম যে না E1 দিতে হবে, ওটাও দিয়ে কমপ্লিট করেছে। এখন আমার তো পাসপোর্ট এখনো আসে নাই। আই ডোন্ট নো যে ওয়েন ইট উইল কাম ব্যাক টু মি। তো এটা যদি এমন হয় যে আরো অনেক পরে আসছে, তাতে কি আমার ওয়াইফ, এখন আবার শুনছি যে নতুন লাইফ ইন দ্য ইউকে টেস্ট দিতে হবে, তা আমার ওয়াইফের ক্ষেত্রে কি আবারও লাইফ ইন দ্য ইউকে টেস্ট দিতে হবে কিনা? আচ্ছা, ঠিক আছে ভাই, আমি পেয়েছি আপনার কোশ্চেন। আপনি কিসের জন্য অ্যাপ্লাই করেছেন? সরি, আমি অ্যাপ্লাই করেছি পার্মানেন্ট রেসিডেন্সিপের জন্য আফটার 10 ইয়ার্স। আফটার 10 ইয়ার্স ফর ইওর ওয়াইফ এন্ড ফর ইয়োরসেলফ। আচ্ছা, ঠিক আছে। ও প্রথমে ওই যে দেরি হচ্ছে আপনি বলছেন, আপনারা জানেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ডিলে আছে। আপনারা ওই যে চিফ ইন্সপেক্টরের report last week আমি পড়েছিলাম, they have identified especially in marriage and things like that, but in every department delay আছে, এক নাম্বার। আর 2 নম্বরে ওই যে আপনি লাইফ ইন দ্য ইউকে, হ্যাঁ, নতুন একটা লাইফ ইন দ্য ইউকে is being changed again basically। ওইটার যে the contents, ওইটাতে যে contents আছে সেগুলো চেঞ্জ হচ্ছে in March, I think it's the 25th of March, কিন্তু আপনাদের জন্য সেটা প্রযোজ্য হবে না। আপনারা যেটা করেছেন সেটা এখনো ভ্যালিড থাকবে, সো আপনাদের কোনো চিন্তা করার কিছু নাই। তো ওটা আপনার ভ্যালিড থাকবে, ওটা ইনভ্যালিড হবে না যে আবার দিতে হবে এরকম কিছু না? না, জি না। আমি যখন ড্রাইভিং টেস্ট পাস করলাম তখন তো কোনো থিওরি টেস্ট ছিল না, তো আমি তো থিওরি টেস্ট জীবনে করিনি, কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্স ইজ স্টিল ভ্যালিড। তো সেরকম আপনার এটাও ভ্যালিড। কন্টেন্টস চেঞ্জ হচ্ছে, নতুনভাবে যারা দিবেন এই টেস্টটা তাদের জন্য কিছু কিছু জিনিস আর কি চেঞ্জ হচ্ছে। দিস ইজ দ্য থার্ড টাইম ইটস হ্যাপেন্ড, আর 25 তারিখ মার্চ থেকে হবে। আপনাদের সেটা এফেক্ট করবে না। থ্যাংক ইউ আপনার কলের জন্য। আশা করি